আছে এই চেয়ারটা আমি আমি হেঁটে বেড়াও, আমি চেয়ার উপরে হেঁটে হাঁটলে কোনো রকম পর পর চেয়ারগুলো আছে, তুমি হাঁটতে পারো। দোল না, মানে এর মধ্যে কোনো দোল খাবে না। আচ্ছা আচ্ছা, বন্ধু এটা কি ব্রিজ তো নাকি মনে হচ্ছে, এটা ডিস্টার্ব মনে হয়। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের নতুন রিপ্লেসমেন্ট আমি করে দেবো। আর এই রিপ্লেসমেন্টের সময়টা কতটা দিচ্ছ? ধরুন 2 বছর তো মিনিমাম। 2 বছর। আচ্ছা, আপনারা এখানে কিন্তু পরপর দেখতে পাচ্ছেন চেয়ারগুলো সাজানো। এই যে চেয়ারগুলো, এগুলো কিন্তু ফিশিংয়ের জন্য একটি খুব কমফোর্টেবল চেয়ার। এসডি ফিশিং ফোল্ডিং চেয়ার। তো এই চেয়ারগুলো কিন্তু বর্তমানে বাজারজাত হতে চলেছে। আর এই চেয়ারের যিনি প্রোডাকশান শুরু করেছেন, আজকে সরাসরি আমরা তার বাড়িতেই এসেছি এবং তার কাছ থেকেই পুরো জিনিসটা জেনে নেই। খুবই পরিচিত মুখ হাই, আমাদের উজ্জ্বল দা, কলকাতা ফিশিং। নমস্কার বন্ধুরা। তো দাদা, এই যে চেয়ারগুলো তুমি তৈরি করছো, চেয়ারটার নাম কি দিয়েছো তো বললে? আগে বসে দেখি, তারপর আমরা সব কিছু আচ্ছা, বলছি। বসো। এই যে, বসো বসো বসে বসে গল্প। মোটামুটি তা এই যে আমি উজ্জ্বল দাকে পেয়ে গেছি। তো এর পাশাপাশি আরো কয়েকজনের মুখ কিন্তু এখানে দেখতে পাবেন। সেটা হচ্ছে এই যে ব্যারাকপুর ফিশিং দ্বীপ। চেয়ার গ্রহণ করুন। আর আমাদের উজ্জ্বল দা, জিও কাকা। আচ্ছা, তো দাদা বসো। বলতো এইখানে কিন্তু ওজনের ভ্যারিয়েশনটা দেখা যাচ্ছে। যে তিনজন বসেছে চেয়ারে, তাদের এক একজনের ওজন এক এক রকম। দাদা, তোমার ওজন কত আছে? 71। 71। দীপ 82। 82। আর তোমার? 100 100। সেঞ্চুরি করে। কিন্তু এই যে তিনজন বসেছো, তিনজনের কমফোর্ট ব্যাপারটা কিরকম কি পাচ্ছ একটু যদি বলো। এখন আমি তৈরি করেছি, এটা অতি সুন্দর। এই যে সাইজটা, এবং আমি একটা কোনো একটা সাইজ পাওয়ার ফলে সেটাকে আমার মেমোরিতে ঢুকিয়ে নিই। তারপর আমি ফিশিং যতদিন করি ততদিন, মানে মোটামুটি 5 বছর আমি সেই চেয়ারটা ইউজ করি। তারপরে আমি দেখলাম যে এ তো একদম কমফোর্টেবল ফোল্ডিং ফিশিং চেয়ার। এটা ক্যারি করতে যেমন সুবিধা, তেমন বসে রিল্যাক্স সারাদিন কোনো কোমরের কষ্ট হয় না। হ্যাঁ, নিজের রান্না সবসময় ভালো হয়, আমি জানি। ওটা তোমার মতামত জেনে লাভ নেই, বাকিদের জানি। যারা আজকে বসেছে তাদের মতামত কি? আচ্ছা, আমি এই চেয়ারটাতে মোটামুটি বেশ কিছুদিন ধরে ইউজ করেছি। অনেকবার দাদাদের সঙ্গে যখন মাছ ধরতে গেছি বসেছি, এবং যথেষ্ট কমফোর্ট ফিল হয়েছে আমার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটার যে লো এন্ডিং যেটা রয়েছে, মানে মাটি থেকে ডিস্টেন্সটা কিন্তু খুব সুন্দর জায়গায়, মানে এখান থেকে টোপ মাখা বা টোপ গাঁথা, মানে চেয়ারে বসেই টোপটা গাঁথা যাবে বা মাখা যাবে। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটার ফোল্ডিং চেয়ার আছে, বেশি একটা ওয়েট নয়। তো যারা গাড়ি করে যায় বা যারা বাইকে করে যায়, তারা কিন্তু এটাকে ইজিলি ক্যারি করে নিয়ে যেতে পারবে। আচ্ছা, এবং হাতছিপের জন্য যারা অনেকে হাতছিপে বসে, তাদের জন্য কিন্তু এটা মুখ্যম জিনিস। এবং সব থেকে কাস্টিং এর জন্য মনে হয় এটা বেস্ট। কাস্টিং এর জন্য বেস্ট। আচ্ছা, হ্যাঁ বলো তোমার মতামত কি? এই চেয়ারটা আমার মতে যারা কাস্টিং ব্যবহার করে তাদের একদম মানে অথেন্টিক জিনিস। মানে এর মধ্যে বসে এই সামনে এইখানটায় সাতু বা সুজি যাই হোক রাখবে, এইখানে চোখ বানাবে, এইখানে বসবে, কাস্টিং এটাও ফেলে দিল, মানে পুরোটাই চেয়ারে বসেই করা যাবে। এর মতো আরামদায়ক। আর খুবই মানে বিশাল শক্ত। দাদা যেটা বানিয়েছে, দাদা একটা বাংলাদেশ থেকে এনেছিল, যেটা আচ্ছা, হয়তো এরকমই সেমই জিনিস, কিন্তু তার গেজটা একটু সরু ছিল, পাতলা ছিল। কিন্তু দাদা যেটা বানিয়েছে একদম 18 নম্বর গেজ, পাক্কা গেজ, মানে ওয়েটও সুন্দর আর মানে অনেক মোটা, দেখতেও সুন্দর। আমি আমার মতো দুজনের উপরে উঠলেও একবার একটু উঠে দাঁড়াও, এটা উঠে দাঁড়াও দেখি। দেখো মাথাটা সামনে, তুমি এইখানে। আচ্ছা, এইখানে চেয়ারগুলোতে সেখানে আছে। এই চেয়ারটা আমি হেঁটে বেড়াও, আমি চেয়ার উপরে হেঁটে হাঁটলে কোনো রকম পর চেয়ারগুলো আছে, তুমি হাঁটতে পারো। দোল না, মানে এর মধ্যে কোনো দোল খাবে না। আচ্ছা আচ্ছা, চেয়ারগুলো যে একটু মানে স্ট্রং, মানে কি বলে, যেটাকে বলে স্প্রিং খাবে, এরকম না, একদম নিট অ্যান্ড ক্লিন কমফোর্ট, মানে একদম দাঁড়িয়ে আছে, একদম সাদা, কোনো সেন্টারিং এর মতো দাঁড়ানো। হ্যাঁ, কোনো রকমের স্প্রিং হবে না, একদম আচ্ছা, স্ট্রং। ঠিক আছে। আর একবার তুমি হেঁটে ওদিকে যাও। বন্ধু এটা কি ব্রিজ তো নাকি মনে হচ্ছে, এটা ব্রিজ। এইখানে এই চেয়ারগুলো পাতা হয়েছে, যখন এখানে জল হয়ে যাবে চেয়ারগুলো পেতে দেবো আর লোকজন আসবে, এই জন্য। আচ্ছা, আমাদের হাসি ঠাট্টার মধ্যে দিয়ে কিন্তু চেয়ারের ডেমনস্ট্রেশন চলছে। তো এইবার চেয়ারের নিট ওজন কত আছে আর কি আছে সেগুলো এবং চেয়ারটার সম্পর্কে আমরা একটুখানি দেখবো। তো আমরা কিন্তু এবার এই চেয়ারের যে তৈরি হয়, তার যে ম্যানুফ্যাকচারিং যে
তলার যে অংশটি স্টিল দিয়ে যে ফোল্ডিংয়ের অংশটা সেটা কিন্তু দেখে নিচ্ছি। দাদা একটু ভালো করে দেখাও। দেখুন এটা ফোল্ডিং করলে একদম হ্যাঁ। স্লিম হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, তো আমাদের ক্যারি করতে আমরা এইভাবে ইজিলি নিয়ে যেতে পারবো। মোটামুটি ওজন কতটা মনে হচ্ছে তোমার ওটা? আমি ওজনটা যাতে বেশি না হয়, ধরুন মাছ ধরতে গেলে অনেক লাগেজ হয়ে যায় অনেক ক্ষেত্রে অনেক সময়, কিন্তু এই যে আমি ওজনটা বেশি রাখিনি, 3.5 কেজির আশেপাশে থাকবে এক একটা চেয়ার। এক একটা চেয়ার? হ্যাঁ, যাতে করে যাতে খুব একটা আচ্ছা, তুমি যে গেজের কথাটা বলছিলে সেই গেজটা কিন্তু এখান থেকে বোঝা যাবে। হ্যাঁ, এখান থেকে বোঝা যাবে। এটা হচ্ছে 18 গেজের থিকনেসের। হ্যাঁ, এটা কি টোটালটাই স্টিল? টোটালটা 304 মডেলের স্টিল, মানে একদম সলিড এসএস। 304 মডেলের স্টিল, যেটা হচ্ছে এসএস। আর এটা কখনো আপনি চুম্বক দিলে ধরবে না, কারণ পিওর স্টিলে কখনো চুম্বক ধরে না। তো আর এই যে এই পার্টটা লোহার, এটা লোহার দেওয়া হয়েছে, পাতিটা লোহারই হয়, ওটা টানা রাখার জন্য, টানটা ধরে রাখার জন্য একদম। আমরা চেয়ারের ইনার পার্টের যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটাকে দেখে নিলাম, সেটার ফোল্ডিং সিস্টেমটাও দেখে নিলাম। এখানে স্টিল এবং তার পাশাপাশি লোহা দুটোকে ব্যবহার করা হয়েছে এবং প্রত্যেকটা জয়েন্ট কিন্তু স্ক্রু দিয়ে লাগানো হয়েছে। যদি কোনো কারণে কোনো স্ক্রু খুলে যায় সেক্ষেত্রে আপনি কিন্তু ওই ধরনের একটি স্ক্রুকেও ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এবার আমরা কিন্তু একটা চেয়ারের পুরো ওজন কি আছে সেটা দেখে নেব। এর আগে এখন শূন্য করা আছে, এখন পুরো শূন্য করা রয়েছে। চেয়ারটাকে বসানো হলো 2 কিলো 905 গ্রাম, 6 গ্রাম, ওই 5-6 গ্রাম টোটাল। একটু হেরফের হতে পারে, কোনোটা 1 গ্রাম বা 2 গ্রাম কম হবে, কোনোটা একটু বেশি হবে। তার কারণ এইখানে এই আমরা যে অংশগুলো দেখছি এইগুলো কি লাগিয়েছো? এগুলো হচ্ছে একটা পাইপ, আচ্ছা, যাতে করে এটা সরে না আসে আর দেখতে সৌন্দর্য লাগে। এটা কি জলের পাইপের কোনো অংশ? জলের কোনো প্লাস্টিকের পাইপ, জলের প্লাস্টিকের পাইপ। এবং এটাতে হাতে ধরেও সুবিধা পাবে, গরমটাও হবে না। রোদে পড়লে যে গরমটা হবে সেটাও কিন্তু দেখুন হবে না। একদম স্লিম, কিন্তু স্লিম হয়ে হ্যাঁ, যাচ্ছে, স্লিম হয়ে যাচ্ছে পুরো। আর একবার বসলে অসাধারণ ফিলিংস পাবে, সেটা বলার অপেক্ষা থাকবে না। আচ্ছা, এই জিনিসটা নিয়ে এবার একটু বাইরে চলো, বাকি এইবার জিনিসগুলো জেনে নেই। যেটা আমার জানার আছে, এতক্ষণ তো আমরা চেয়ারের কোয়ালিটি, চেয়ারের ওজন, ফোল্ডিং সেগুলো সম্পর্কে জানলাম। তো একজন গ্রাহক যদি এটাকে কিনতে চায় তো সে মোটামুটি এই মুহূর্তে তোমার কাছ থেকে কীরকম দামে পাবে বা তার বাজার দরটা কি আছে সেটা দেখুন, যদি একটু বলো। আমি দাম মোটামুটি রেখেছি 2,500 টাকা। 2,500 টাকা? তো 2,500-এর মধ্যে আমি চেষ্টা করছি কাস্টমারকে দেওয়ার, যেমন সেখানে 2-100 কম হতে পারে বা সেটা আচ্ছা, এবার এই ধরনের প্রোডাক্ট তো এখনো কোনো দোকানে বা কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না। না, তা তোমার কি টার্গেট আছে কোনো দোকান বা আদার্স কোনো জায়গাগুলোতে এগুলোর প্রোডাকশন পাঠানোর? যদি কেউ গ্রাহক, যদি কেউ পাইকারি আমার কাছ থেকে নিতে ইচ্ছুক বা চায়, তারাও ক্রয় করতে পারেন আমার কাছ থেকে। সেক্ষেত্রে পাইকারি রেটটা আলাদা হবে, থাকবে আলাদা। এবার সে কোন দামে বিক্রি করবে সেটা তার উপর। না, তুমি যদি 2,500 বিক্রি করো তাহলে তাকেও 2,500-এর মধ্যেই থাকতে হয়, তার কারণ 2,500-এর ওপরে ওঠা সম্ভব নয়। কারণ তোমার ঘরে যদি 2,500 হয়, দোকানেও সেটা 2,500 হয়, বাঞ্ছনীয় থাকবে। আর তোমার সঙ্গে যদি পার্সোনালি কেউ যোগাযোগ করতে চায় তাহলে তোমার নাম্বারটা একটু বলে দাও। অবশ্যই, আমি আমার নাম্বার বলছি 9830829584। আচ্ছা, তুমি যে প্রোডাক্টটা তৈরি করছো এই প্রোডাক্টটা কি কুরিয়ারের ব্যবস্থা করছো নাকি এখনো সেই সব চিন্তা ভাবনা করো? আমি কুরিয়ারের ব্যবস্থা করছি, এখনো শুরু করিনি, তবে আমরা মানে আমাকে ফোন করবেন, ফোন করে আমি চেষ্টা করব আপনাদের সলিউশন করার। মানে ফোনের মাধ্যমে তারা যদি অর্ডার দেয় তাহলে সেক্ষেত্রে তুমি পাঠানোর চেষ্টা করবে এবং আশা রাখি সেটা সম্ভব হবে। চেষ্টা করছি। আমরা তো এই চেয়ার সম্পর্কে সবটাই জেনেছি, কিভাবে পাবে, কিভাবে ফোন করবে, অনলাইন হবে কিনা সবটাই জেনেছি। কিন্তু অনেক সময় কাস্টমারদের একটা কোয়ারিজ থাকে, ধরুন কোনো কারণে কোনো একটা সময়সীমার মধ্যে চেয়ারটা হয়তো কোনো কারণে একটা ডিফল্ট দেখা গিয়েছে, তো সেক্ষেত্রে তুমি কি করবে বা কি করতে পারো? ডিফল্ট হতে পারে যদি আমার টেকনিক্যাল কোনো প্রবলেম থেকে থাকে, আমার হাতের জিনিস আমি বুঝে যাব, তো সেই জিনিসটা যদি স্বইচ্ছাকৃত যদি কেউ নষ্ট করে নিয়ে আসে সেক্ষেত্রে কোনো রিপ্লেস হবে না। আর আমি মনে করব যে ব্যবহার করতে করতে যদি কোনো ডিস্টার্ব মনে হয় তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের নতুন রিপ্লেসমেন্ট আমি করে দেবো। আর এই রিপ্লেসমেন্টের সময়টা কতটা দিচ্ছ?
ধরুন 2 বছর তো মিনিমাম। 2 বছর মিনিমাম দিচ্ছ, অর্থাৎ 2 বছর সময়কালের মধ্যে যদি পুড়িয়ে না নিয়ে আসে হ্যাঁ তাহলে তুমি তার রিপ্লেস করে দেওয়ার ব্যবস্থা করবে, একদম। যদি কোনো টেকনিক্যাল ফল্ট থেকে থাকে। ঠিক। ঠিক আছে, তাহলে আর বিশেষ কিছুই বলার নেই। ধন্যবাদ। পরবর্তীতে মানুষের হাতে পৌঁছাক জিনিসগুলি, এবং তাদের রিভিউ কি হয় সেটা না হয় আমরা পরেই জেনে নেব।